ইরানের পাশে থাকতে মুসলিম বিশ্বকে আহ্বান তুরস্কের। সুইস ব্যাংকের টাকাগুলো কাদের, কিভাবে জমা হয়েছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো সংস্কার নিয়ে 10 প্রস্তাব, নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। জোটের আলোচনায় বক্তব্য, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো গাজাবাসী দুর্দশা নিয়ে উপহাসকারী সেই ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের বাড়িতে ইরানের বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইরানের পাশে থাকতে মুসলিম বিশ্বকে আহ্বান তুরস্কের। দখলদার ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে ইরানের পাশে চাইছে তুরস্ক। দেশটির রাজধানী ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানে হামলার মধ্যে দিয়ে ইসরায়েল এই অঞ্চলকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই সংঘাত বন্ধে বিশ্ব শক্তিকে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় সমগ্র মুসলিম বিশ্বকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের হামলার কারণে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এবার ইরানও সমস্যার সম্মুখীন হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এই বৈঠকে উপস্থিত হয়েছেন, যিনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন। সুইস ব্যাংকের টাকাগুলো কাদের, কিভাবে জমা হয়েছে, বলছেন মির্জা ফখরুল। সুইস ব্যাংকে বিপুল পরিমাণ টাকা কাদের এবং সেগুলো কিভাবে জমা হয়েছে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরের মধ্যে। জানি না এই টাকাগুলো কাদের, কবে এবং কিভাবে জমা হয়েছে। তবে এই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে, তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? সুইস ব্যাংকে জমা হওয়া টাকা নিয়ে তিনি এটাও বলেছেন, জানি না এটা ঠিক কখন হয়েছে। 2024 সালে যদি হয়ে থাকে তবে সঠিকভাবেই এসেছে যে ফ্যাসিস্ট আমলে হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ করতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, নিঃসন্দেহে তারা ইতোমধ্যে অনেক ভালো কাজ করেছেন, আমাদের পথ দেখাচ্ছেন। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আসার আলো দেখা দিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, গত 10 মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম, কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি যখন ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুই পক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, প্রাথমিকভাবে সফল হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে 31 দফা দিয়েছে বিএনপি। এ সময় সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে যুগোৎপত্য শরিকেরা তা নিয়ে কাজ করলে জনগণের আশা পূরণ করবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে। ঐকমত্য কমিশন গঠন হয়েছে, সেখানে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে একমত হচ্ছি, কিছু বিষয়ে একমত হচ্ছি না। যেসব বিষয়ে একমত হচ্ছে না তা নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের আবেদনে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের স্বাগত জানিয়েছি, আগে আবারও জানাবো। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে। দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলেও এ সময় প্রত্যাশার কথা জানান বিএনপির মহাসচিব। সংস্কার নিয়ে 10 প্রস্তাব, নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সংস্কার জোট। জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারি প্রস্তাবগুলো তুলে ধরেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে 4টি জোট ও 25টি রাজনৈতিক দল। পর্যায়ক্রমে আরও দল যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 10 দফা প্রস্তাবগুলো হলো, নাম্বার 1, অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে দিয়ে সংস্কার নিশ্চিত করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী সংগ্রামী ও জুলাই আগস্টের বিপ্লবের চেতনা ধারণকারী ব্যক্তিদের নিয়ে সরকার পুনর্গঠন করা। নাম্বার 2, কালক্ষেপণ না করে আগামী 5ই আগস্ট বিজয়ের বর্ষপূর্তির আগেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা। নাম্বার 3, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, বরং তাদেরকে হতে হবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের সরকার।
আবু সাইদ মুগ্ধের সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দেওয়া। নাম্বার 4, অনতি বিলম্বে সংস্কার ও নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা। নাম্বার 5, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করা। নাম্বার 6, জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা, নিরাপত্তা সহ সব বিষয়ে পূর্ণ দৃশ্যত সহযোগিতা প্রদান নিশ্চিত করা। নাম্বার 7, অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত সব রাজনৈতিক দল বৈষম্যবিহীনভাবে আলোচনা করে সব সিদ্ধান্ত নিতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে সমভাবে গুরুত্ব দেওয়া। নাম্বার 8, শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা কমিশন গঠন করে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া। নাম্বার 9, সশস্ত্র বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে উদ্যোগ নেওয়া। নাম্বার 10, নির্বাচনের 3 মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে, তা না হলে জাতীয় নির্বাচন বিতর্কিত হতে পারে। জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারি বলেন, জুলাই সনদ 24 শহীদদের রক্তে লেখা গুরুত্বপূর্ণ একটি জাতীয় দলিল হিসেবে এসব সংস্কার গণ্য করা হবে। পবিত্র এই দলটি সংস্কার, বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত এবং জাতীয় স্বার্থের রক্ষার কবচ হিসেবে ইতিহাস হয়ে থাকবে। জোটের আলোচনায় বক্তারা, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছে 4টি জোট ও 35টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সংস্কার জোট। তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সবাই মিলে ফ্যাসিস্টদের বিদায় করে দেশে যে পরিবর্তন করেছি, তাই এখনই কোনো না কোনো বিভাজন করা ঠিক হবে না। তাই আগে সংস্কার, পরে নির্বাচন। বক্তারা বলেন, আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে দেখেছি, ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারা সুশাসনের নামে অতীতের কাজগুলো করবে। কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবে দুর্নীতিবাজ ও দখলবাজরা। তবে নির্বাচনকে আমরা নিয়ন্ত্রণ করব, সেই জায়গায় পৌঁছাতে না পারলে পরিবর্তন আসবে না। বক্তারা আরো বলেন, নির্বাচন কখনো গণতন্ত্র দিতে পারবে না যদি না আমরা সচেতন না হই। আমরা প্রজা নাকি নাগরিক, সেটি আগে ঠিক করতে হবে। একটি দল নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। আজকে সময় আসছে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমান বাংলাদেশের অবস্থা ফ্যাসিস্টদের আমলের চেয়েও ভয়াবহ। আগে টাকা দিতে হতো একজনকে, এখন টাকা দিতে হয় অনেকজনকে। দেশে ব্যবসা বাণিজ্য নেই। জুলাই আন্দোলন যে উদ্দেশ্য হয়েছিল তার সবকিছু উল্টো হচ্ছে। দেশ গভীর সংকটময় মুহূর্ত পার করছে। গাজাবাসীর দুর্দশা নিয়ে উপহাসকারী সেই ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের বাড়িতে ইরানের বোমা হামলা। সাম্প্রতিক ইরানের এক হামলায় ফিলিস্তিনের গাজাবাসীদের দুর্দশা নিয়ে উপহাসকারী ইসরায়েলি ইনফ্লুয়েন্সার ইভ কোহেনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কান্নায় ভেঙে পড়েন সে। ইরানের নিন্দা জানাতে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছে সে। স্পষ্ট দ্বৈতনীতির কারণে তার এমন দুর্দশা ও কান্নার দৃশ্য সহানুভূতি পেতে ব্যর্থ হয়েছে নেটিজেনদের। উল্টো সমালোচকরা তার অতীতের ভিডিওগুলির কথা মনে করে দিয়েছেন, যেখানে তাকে গাজায় ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনিদের বাড়িগুলিকে নিয়ে উপহাস করতে দেখা গেছে। গাজাবাসীদের উপহাস করতে তৈরি করা সেই ভিডিওতে নিজেকে ক্ষতবিক্ষত দেখানোর জন্য মেকআপ পরা এই ইনফ্লুয়েন্সার ক্যামেরার সামনে নাটকীয় ভঙ্গিতে কথা বলেন, কাট বলে চিৎকার করে ওঠেন। সে হাতে থাকা ফলটি একপাশে ফেলে দেয় এবং করতালি বাজতে থাকে। নেটিজেনরা সমালোচনা করে লিখেছেন, ফিলিস্তিনি মায়েদের উপহাসকারী এই মহিলা হলেন ইসরায়েলি মেকআপ শিল্পী ইভ কোহেন। এই ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের বাড়িতে বোমা হামলা হয়েছে এবং তিনি ইরানকে একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেছেন। কিন্তু তিনি মনে হয় ভুলে গেছেন যে গাজার জনগণের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর নিয়ে উপহাস করার সময় তিনি কতটা নির্লজ্জভাবে আনন্দিত ছিলেন। উল্লেখ্য, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের মতে এই মাসে সংঘাত তীব্র হওয়ার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 50,000 গর্ভবতী ফিলিস্তিনি মহিলা প্রসবপূর্ব সেবা পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।